বর্তমান পৃথিবী এগিয়ে যাচ্ছে, ডিজিটাল একটি বাংলাদেশের কথা আমরা বলছি, ডিজিটাল পৃথিবীর কথা বলছি। প্রযুক্তি আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে এই মুহূর্তে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সব কিছু মিলে একটা প্রযুক্তির পৃথিবীতে এই মুহূর্তে আমরা বাস করছি এবং সেটিকে অবহেলা করবার সুযোগ নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই ডিজিটাল ভবিষ্যৎ এবং প্রযুক্তির শক্তি নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন AHM বজলুর রহমান, CEO BNNRC। আপনাকে স্বাগত জানাচ্ছি AHM বজলুর রহমান। আপনাকে অনেক ধন্যবাদ। শুভ সকাল। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রথমত হচ্ছে আমাদের অতিথিকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সেই প্রশ্নটা দিয়ে আপনাকে শুরু করছি যে আসলে আপনার সকালটা কেমন করে শুরু হয়? খুবই চমৎকার প্রশ্ন। মূলত তথ্য যোগাযোগ ও প্রযুক্তির এই যুগে সকালটা শুরু হয় মূলত হোয়াটসঅ্যাপ চেক করার মাধ্যমে এবং পরবর্তীতে ইন্টারনেটে সংযুক্ত হওয়ার মাধ্যমে, যাতে করে সকালবেলা থেকে আমি তৈরি হয়ে নেই এই দিনে কি কি কর্মসূচি আছে এবং কিভাবে আমি এই দিনটিকে উদযাপন করব। থ্যাংক ইউ। ওকে, সেটাই হয়তো স্বাভাবিক বিষয় যে এখনকার এই প্রযুক্তির যুগে মানুষ ঘুম থেকে উঠেই সম্ভবত তার মুঠোফোনটি চেক করে, ইন্টারনেটে কানেক্টেড হয়ে এবং দেখতে চায় তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্য মাধ্যমগুলোতে কোনো প্রকার কোনো বার্তা আসলো কিনা, রাতভর পৃথিবীতে কী ঘটলো সেটিও একটু ব্রাউজ করে নিউজ আপডেটগুলো নেয়। এভাবেই অনেকেরই জীবন মনে হয় শুরু হতে থাকে। আমরা আপনার কাছে জানতে চাই ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন? মূলত আপনার এই প্রশ্নটি খুবই চমৎকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে যেটা বলা যায় সেটা হলো যে আমাদের বাংলাদেশে গত 20 বছর ধরে মূলত এই ট্রান্সফরমেশনের কার্যক্রম চলছে। প্রথম ট্রান্সফরমেশনটা শুরু হয় 2003 সালে জাতিসংঘের একটি সম্মেলনের মাধ্যমে, যে সম্মেলনকে আমরা বলে থাকি ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, যেখানে বাংলাদেশ সরকার সেই সম্মেলনে অংশগ্রহণ করে এবং একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে। আপনি কি সম্ভবত সেই সামিটে যোগ দিয়েছিলেন? হ্যাঁ, তো ওই কর্মপরিকল্পনা থেকেই 2003 সালে জেনেভা এবং 2005 সালে জাতিসংঘের উদ্যোগে সামিট হয় টিউনিসে। এই কর্মপরিকল্পনার আলোকেই বাংলাদেশে গত 20 বছর ধরে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যেই পরিক্রমা আমরা অতিক্রম করছি সেটি আপনার প্রশ্নের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি যদি বলি যে আগামীর বিশ্ব এত দ্রুত পরিবর্তন হচ্ছে, বিশেষ করে এখন যে আমরা এআইয়ের কথা বলছি, আমাদেরকে এত দ্রুত এআই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের ভাবনা, আমরা যা ভাবছি তার থেকেও দ্রুত এআই ভাবছে, আমরা যা করছি তার থেকেও দ্রুত এআই করছে, এবং মানবতা যেভাবে এগুচ্ছে তার থেকেও দ্রুত কিন্তু এআই এর কথাটি সামনের দিকে চলে যাচ্ছে। আমরা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে এআই এর কথা বলছিলেন যে আসলে আমরা এখন অনেকটা ডিপেন্ডেন্ট এই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। তো একটু আপনার কাছে জানতে চাই যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দেশের জন্য আসলে কতটুকু উপকার বা উপকারী হয়ে আসছে? অবশ্যই আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই আমাদের নানাবিধ সেক্টরে স্থান করে নিয়েছে। যেমন আপনি আমাদের শিল্প বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের আয়ের খাতগুলো বলেন, অর্থনৈতিক অন্তর্ভুক্তির কথা বলেন, সর্বত্রই কিন্তু এর পদচারণা শুরু হয়েছে। তবে বাংলাদেশের যেই রেডিনেসটা, এখানে আমাদের আরেকটু মনোযোগী হতে হবে। কারণ যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা প্রবেশ করেছি, ফলে আমাদেরকে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে ফলাফলগুলো, এগুলো দ্রুত আমাদেরকে গ্রহণ করতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাটা যেন হয় দায়িত্বশীলভাবে ব্যবহার করা। দায়িত্বশীলভাবে ব্যবহার করার অর্থ হলো যাতে মানব কল্যাণের কাজে লাগে। দায়িত্বশীলতার আলোচনাটা যাওয়ার আগে যেটি জানতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে বা এআই প্রযুক্তি নিয়ে আমাদের কি কোনো এখন পর্যন্ত উদ্যোগ তৈরি হয়েছে যে আমরা কিভাবে এআই প্রযুক্তিটা ব্যবহার করতে পারি? কোনো প্রকার প্রশিক্ষণ বা সরকারের তরফ থেকে কোনো প্রকার প্রস্তুতির বিষয় রয়েছে কিনা? কিভাবে বাংলাদেশের মানুষকে এআই প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা যেতে পারে, সেখান থেকে সুফল নেওয়া যেতে পারে, এরকম কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে? আমরা দেখেছি যে অনলাইন ভিত্তিক বিভিন্ন রকমের ট্রেনিং এর বাইরে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে নীতি পলিসি তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বর্তমানে একটি নীতিমালা ড্রাফট আকারে রয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো এই নীতিমালাটি আলোর মুখ দেখবে। আর আপনি যে রেডিনেসের কথা বললেন, বিশেষ করে ক্যাপাসিটি বিল্ডিংয়ে আমাদের নানান সেক্টর থেকে এর জয়যাত্রা শুরু হয়েছে। তবে এই জয়যাত্রাটা যতটা কোঅর্ডিনেটেড ওয়েতে একটি জাতীয় সমন্বয়ের মাধ্যমে হওয়া দরকার, সেখানে হয়তো কিছুটা ঘাটতি আছে, বাট বিভিন্ন সেক্টরে এর জয়যাত্রা শুরু হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে কিছুটা ঘাটতি আমাদের রয়েছে, তো আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় যদি বলি, আমরা আসলে কতটুকু এগিয়ে বা পিছিয়ে? খুবই আমার জন্য কঠিন প্রশ্ন, বাট আমরা আপনি জানেন যে বাংলাদেশে অথবা এই উপমহাদেশে ছাপাখানা এসছে ৩০০ বছর পরে। জার্মানিতে যেটা শুরু হয়েছিল ১৪০০, আমাদের এখানে ১৭০০-র দিকে এসছে। কিন্তু আজকের যুগে একটা সুবিধা হলো, যেখানেই বিশ্বে যেই নতুন প্রযুক্তি তৈরি হোক না কেন, খুব দ্রুত কিন্তু বাংলাদেশে চলে আসে। তবে সরকারের পক্ষ থেকে, বেসরকারি পর্যায়ের পক্ষ থেকে, কিংবা আমাদের যারা একাডেমিয়া আছেন, তাদের মধ্যে একটু সমন্বয়ের এখানে একটু ঘাটতি আমরা লক্ষ্য করছি। আমরা আশা করছি যে এই যে মাল্টি স্টেকহোল্ডার একটা কনসেপ্ট, যে সরকার, বেসরকার এবং গণমাধ্যম, একাডেমিয়া, তারা যৌথভাবে এই বিষয়টিকে অনুধাবন করবে এবং দ্রুত এর ফলাফল আমাদের জনগণ যাতে গ্রহণ করতে পারে সেই অনুযায়ী পলিসি তৈরি করা। আপনি তো দেশের বাইরে অনেকগুলো ফোরামে পার্টিসিপেট করেছেন, সেই ফোরামগুলোতে আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, পলিসি তৈরি করবার ক্ষেত্রে বা বৈশ্বিক পলিসিতে কন্ট্রিবিউশন করবার ক্ষেত্রে বাংলাদেশের ভোকালটা কতটুকু থাকে? সাধারণত আজকাল যেই সম্মেলনগুলো হয় কিংবা জাতিসংঘের উদ্যোগে যেই প্রক্রিয়াগুলো চলে, সেই প্রক্রিয়াগুলোতে বাংলাদেশ সরকার যোগদান করে, পাশাপাশি আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকেও যোগদান করি। তো ফলে আমরা আমাদের কন্ট্রিবিউশন দেবার চেষ্টা করি, সরকারও তার কন্ট্রিবিউশন দেবার চেষ্টা করে। তবে বাংলাদেশে যেই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, যেই ধরনের রেডিনেস থাকা দরকার, এই রেডিনেসের বিষয়টা আরও হয়তো আমাদেরকে ত্বরান্বিত করতে হবে। ইন্টারন্যাশনাল প্রসেসগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। যেমন জাতিসংঘের উদ্যোগে এখন 3টা প্রসেস চলছে। একটি হলো গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট। এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতায় আগামী দিনের বিশ্বে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি চলবে, এআই কিভাবে পরিচালিত হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এই প্রক্রিয়াগুলোতে বাংলাদেশের উচিত হবে দ্রুত যোগদান করা এবং সময় সময় খাপ খাওয়ানো, অ্যাডাপ্টেশন করা। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেন যে বাংলাদেশের উচিত হবে আসলে সময়ের সাথে খাপ খাওয়ানো। আমি একটু বলতে চাই যে আমরা যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছি বা এআই নিয়ে কথা বলছি, মোটামুটি তা আসলে শহর অঞ্চলগুলোতে হচ্ছে যারা আছেন তারাই হচ্ছে এর ব্যবহারটা করছেন বা এর উপকারিতাটা পাচ্ছেন। আমি একটু জানতে চাই গ্রামীণ জনগণের জন্য আসলে সরকার কতটুকু উদ্যোগ নিয়েছে এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে? এখানে আমি যদি বলি যে এটা ওভারঅল পার্ট অফ দ্য ডিজিটাল ডেভেলপমেন্ট। ডিজিটাল ডেভেলপমেন্টের 4টা ইন্ডিকেটর। একটা ইন্ডিকেটর হচ্ছে যে ডিজিটাল ট্রান্সফরমেশন, সেকেন্ড ইন্ডিকেটর হলো ডিজিটাল ইনক্লুশন। আপনার প্রশ্ন ডিজিটাল ইনক্লুশনের ক্ষেত্রে প্রযোজ্য। থার্ড ইন্ডিকেটর হলো ডিজিটাল রেসপন্সিবিলিটি এবং ফোর্থ হচ্ছে যে ডিজিটাল সাস্টেনেবিলিটি। এই 4টা স্তরেই কিন্তু এআই ইন্টিগ্রেটেড করা। তবে ডিজিটাল ইনক্লুশনের ক্ষেত্রে আমরা যদি বলি, বাংলাদেশ কিন্তু এখন একটা চমৎকার ডিজিটাল ইকোসিস্টেমে বসবাস করছে। আপনি দেখবেন যে আমাদের গ্রামগঞ্জে ডিজিটাল আপনার এজেন্ট ব্যাংক কাজ করতেছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কাজ করতে, এটাকে আমরা বলি থাকি ডিজিটাল ইকোনমি। এবং আমাদের একটি ডিজিটাল সোসাইটিও গড়ে উঠছে, যেমন ডিজিটাল রাইটস এক্ষেত্রে প্রযোজ্য, এবং অন্যদিকে হলো ডিজিটাল অবকাঠামো। তবে এখানে আমাদের কিছু যেটাকে আমরা বলে থাকি যে আন্ডারসার্ভ কমিউনিটি, এদের দিকে আমাদের একটু মনোযোগী হতে হবে। এখানে ডিজিটাল ডিভাইড আছে, ডিজিটাল লিটারেসির একটু ঘাটতি আছে, এখানে কানেক্টিভিটিরও একটু সমস্যা আমাদের আছে। তো ফলে আমরা আশা করি যে আমাদের যারা আন্ডারসার্ভ কমিউনিটি, তাদেরকে দ্রুত আমরা কিভাবে এই ডিজিটাল উন্নয়নের মধ্যে নিয়ে আসতে পারবো, সেই জন্য সরকারের যেই পরিকল্পনাগুলো আছে, আমি মনে করি নীতি, পলিসি
যথেষ্ট আছে, কিন্তু এর বাস্তবায়ন লেভেলে হয়তো আমরা কিছু ঘাটতি দেখতে পাচ্ছি। আমরা আশা করি যে এটা দ্রুত সুরাহা করা সম্ভব হবে। আমরা আপনার সঙ্গে আলোচনা করছিলাম ডিজিটাল ভবিষ্যৎ এবং বাংলাদেশের প্রযুক্তির যে শক্তি সেই বিষয়টি নিয়ে, সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম, ঘাটতির জায়গাগুলো নিয়ে, পলিসির বিষয়গুলো নিয়েও কথা বলছিলাম। আমরা আরও কথা বলতে চাই বজলুর রহমান। এবার একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, এবার একটা বিরতিতে যাচ্ছি। সকালে বাংলাদেশে ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশের সাথে আছে আমি সিদ্রা, এবং আজ আমরা কথা বলছি ডিজিটাল ভবিষ্যৎ ও প্রযুক্তির শক্তি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য একজন বিশেষ অতিথি আছেন, সাথে আছেন AHM বজলুর রহমান। আমরা তার কাছে সরাসরি চলে যেতে চাই। জনাব বজলুর রহমান, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবারে শুরুটা করতে চাই। আপনি যে বাইরে যে অনেকগুলো ফোরামে যুক্ত হয়েছেন, অনেকগুলো ফোরামে অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছেন, সেই জায়গাগুলো থেকে আপনার অভিজ্ঞতা যদি দর্শকদের সঙ্গে একটু ভাগাভাগি করে নেন। অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমি 2000 সাল থেকেই জাতিসংঘের যেই সম্মেলন, এটাকে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, এর সাথে জড়িত, এবং এর প্রিপারেটরি প্রসেস থেকে শুরু করে আজকে 20 বছর পূর্তি হচ্ছে। বিশেষ করে ইন্টারনেট গভর্নেন্স এবং ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, তো এগুলোতে যে জিনিসগুলো ঘটে সেটা হলো যে আমরা আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে ওখান থেকে যে জ্ঞানগুলো আমরা পাই, নলেজগুলো পাই, সেটা এনে আমরা জাতীয় পর্যায়ে পলিসি মেকারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। এবং আমরা আবার কিছু গ্রামীণ পর্যায়েও কিছু পাইলট কাজের অবতারণা করি। আবার গ্রামীণ পর্যায়ে আমাদের পাইলট কাজের যেই জ্ঞানগুলো হয়, অভিজ্ঞতাগুলো হয়, এগুলো এনে আমরা জাতীয় পর্যায়ে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে আমরা ইনফ্লুয়েন্স করি। আবার একই সাথে ন্যাশনাল নলেজগুলো নিয়ে আমরা বৈশ্বিক ফোরামে যোগদান করি। বাংলাদেশ এখন আপনার জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির 20 বছর রিভিউ করছে, এবং ইন্টারনেট গভর্নেন্সেরও যে 20 বছর হলো সেটাও রিভিউ করছে। এবং আগামী ডিসেম্বরে জাতিসংঘের একটি বিশেষ জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারণ হবে যে আগামীতে কিভাবে বিশ্বের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল শাসন ব্যবস্থা চলবে। এখানে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে, এটা কি ডিজিটাল শাসন না ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শাসন? বিশ্ব আপনার বিভক্ত হয়ে গেছে। কিছু কিছু রাষ্ট্র, আমাদের পরাশক্তিগুলো চাচ্ছে যে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে শাসন, আবার কিছু কিছু রাষ্ট্র চাচ্ছে যে না, ডিজিটাল শাসন, এর সাথে মানবাধিকার যুক্ত, এর সাথে নারী উন্নয়ন যুক্ত, এর সাথে আমাদের যে রাইটসগুলো আছে তার সাথে যুক্ত। তো ফলে 20 বছর পরে এসে আমরা যেটা দেখলাম, প্রচণ্ড এক গোলযোগ দেখা দিয়েছে বিশ্বের পরাশক্তিগুলোর মাধ্যমে, যে কারা কিভাবে এই প্রযুক্তিগুলোকে করায়ত্ত করবেন, এবং বিশ্বব্যাপী এই ডিজিটাল শাসনের মাধ্যমে আবার এক ধরনের কলোনালাইজেশন, যেটা আমরা বলে থাকি, সেটা শুরু করবেন। তো এটারই প্রক্রিয়াটা এখন চলছে, রিভিউ কাজ। তো আমরা বাংলাদেশ সরকারও এখানে যোগদান করেছে। আমরা বাংলাদেশ সরকারের ইতিবাচক পদক্ষেপ আমরা দেখেছি। একটা প্রশ্ন, যে এই যে প্রযুক্তির মাধ্যমে আবার যে আমরা সেই কলোনাইজেশনের দিকে ফিরে যাচ্ছি বা যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই জায়গাগুলো থেকে যারা ডিজিটাল জায়গায় বা প্রযুক্তির জায়গাগুলোতে একটু পিছিয়ে রয়েছে, সেই দেশগুলোর কি করণীয় রয়েছে যেন আমরা আবারও কলোনালাইজ না হয়ে যাই, উপনিবেশ বা আবারও যেন আমাদের উপর চেপে না বসে, সেই জায়গায় কিছু কি করণীয় রয়েছে? আমাদের করণীয় আছে। করণীয় হলো যে বাংলাদেশ, আপনারা জানেন যে বৈশ্বিক পর্যায়ে G77 নামক যে ফোরাম রয়েছে, সেই ফোরামের বাংলাদেশ সদস্য হিসাবে সেই ফোরামে কাজ করছে। মূলত G77-এর মাধ্যমে বাংলাদেশ তার মতামতগুলো প্রকাশ করে, এবং এখন পর্যন্ত G77 ঐক্যবদ্ধভাবে নেগোশিয়েট করছে যে কিভাবে যাতে এই প্রযুক্তিগুলো, ডিজিটাল শাসন ব্যবস্থাটা যাতে আবার করে কলোনালাইজেশনের দিকে না যায়। তবে একটা জিনিস পরিষ্কার, এই ক্ষেত্রে আমাদের গবেষণা বাড়াতে হবে। আপনি জানেন যে এই মুহূর্তের কথা যদি বলি, এই মুহূর্তে তো আমরা প্রযুক্তির কলোনালাইজেশনেরই শিকার, কারণ আমাদের নিজস্ব কোনো সেইভাবে আমরা কিছু দাঁড় করাতে পারিনি। ইম্পোর্ট করছে। আমাদের সম্ভবত শিক্ষা খাতেও এই ধরনের ইনভেস্টমেন্টটা খুবই কম। প্রযুক্তির ক্ষেত্রে, পড়াশোনা করবার ক্ষেত্রে বা মানব সম্পদ তৈরির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যথেষ্ট কম রয়েছে। এটা তো কমই, আবার আরেকটা বড় সমস্যা আছে সমন্বয়।
যেমন ধরুন তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে শুধু ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটা আমাদের সকল মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু আমরা সেভাবে সকল মন্ত্রণালয়কে এইভাবে কার্যক্রম দেখি না। সিভিল সোসাইটিগুলো ব্যাক বেঞ্চার, মিডিয়াকেও আবার একটু এগিয়ে আসতে হবে যাতে মিডিয়া এই ব্যাপারে আরও সরব হয় এবং মিডিয়া নিজেও আবার যাতে কলোনালাইজেশনের মধ্যে না পড়ে। একেবারে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রযুক্তি নিয়ে কথা বলছি, কিন্তু প্রযুক্তির সাথে আরেকটা কথা চলে আসে, প্রযুক্তি নিয়ে সচেতনতা এবং পাশাপাশি নিরাপত্তা, সেটি নিয়ে আসলে আমরা কতটুকু জোর দিচ্ছি সে বিষয়ে, এবং বিশেষ করে দায়িত্বশীলতার কথা রয়েছে যে কতটা দায়িত্বশীলভাবে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করছি। এটা ডিজিটাল উন্নয়নের একটা অংশ, যে ডিজিটাল রেসপন্সিবিলিটি। আমাদের দেখুন কিছু কিছু জিনিস আছে বাংলাদেশে খুব দ্রুত আপনার চালু হয়ে যায়, যেমন মোবাইল। এখানে কিন্তু কেউ কাউকে ইনফ্লুয়েন্স করে নাই, কিন্তু মোবাইল চালু হয়ে গেছে মানুষের জীবনের জন্যে। তদ্রূপ প্রযুক্তিগুলোও কিন্তু চালু হয়ে গিয়েছে, কিন্তু সেইভাবে আমরা ডিজিটাল লিটারেসির যে কথাটা আমরা বলে থাকি যে এর সাথে একটা লিটারেসি দেয়া দরকার। আমাদের এই লিটারেসির এখনও আমাদের একটু ঘাটতি রয়েছে। বিশেষ করে আমি ভালো ড্রাইভার, রাস্তায় আমি ভালো গাড়ি ড্রাইভ করি, কিন্তু তার মানে এই নয় যে আমি অ্যাক্সিডেন্টের শিকার হব না। তদ্রূপ আমাদেরও এই যে দায়িত্বশীল আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এখানে আমাদের বাংলাদেশের ঘাটতি অবশ্যই আছে, এবং আমি মনে করি যে ডিজিটাল লিটারেসি এই ক্ষেত্রে একটা বড় রোল প্লে করতে পারে। হ্যাঁ, বিশেষ করে এখন একটা বিষয় খুব আলোচনা হচ্ছে যে সামনেই তো নির্বাচন, আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি আর 2-3 মাস পরে নির্বাচন হবে। আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছিলাম, সেই এআই ব্যবহার করে অনেক রকমের ভিডিও ছাড়া হচ্ছে প্রতিপক্ষকে ঘায়াল করবার ক্ষেত্রে। এই জায়গায় মনে হয় আমাদের এক ধরনের সচেতন হওয়া দরকার, সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে হয়। দেখুন প্রযুক্তি এগুচ্ছে আমাদের নৈতিকতার চেয়ে দ্রুত, আমাদের শাসন ব্যবস্থার চেয়েও দ্রুত, এবং এমনকি আমাদের কল্পনার শক্তির চেয়েও দ্রুত প্রযুক্তি এবং এআই যেভাবে এগুচ্ছে। মানবতার ভবিষ্যৎ নির্ভর করছে কেবল আমরা কি নির্মাণ করি তার উপর নয়, বরং কিভাবে নির্মাণ করি, কেন নির্মাণ করি, এবং কার হাতে নেতৃত্ব তুলে দেই। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের নির্বাচন, জাহাঙ্গীরনগর ছাত্র সংসদের যে নির্বাচন, প্লাস চট্টগ্রাম, সেখানে আমরা নারী ক্যান্ডিডেটদের, নারী প্রার্থীদের হার আশাব্যঞ্জকভাবে কম আমরা দেখেছি। এটা খুব আশঙ্কাজনক। এতে আমরা কিন্তু উৎকণ্ঠিত, কেননা নারী প্রার্থীরা বলছে যে তারা সাইবার বুলিংয়ের ভয়ে, ডক্সিংয়ের ভয়ে, টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্সের ভয়ে তারা প্রার্থিতা প্রত্যাহার করেছে অনেকে, এবং অনেকে প্রার্থী হওয়ার সাহসও পায়নি। তা আপনার যে প্রশ্ন, আগামীর যে নির্বাচন আসছে সেই ব্যাপারে আমরা খুব উদ্বেগ আমাদের আছে, এবং আমরা খুব উৎকণ্ঠিত যে এখানে এটাকে আমরা বলে থাকি ইনফরমেশন ইন্টিগ্রিটি। এই ইনফরমেশন ইন্টিগ্রিটির মধ্যে আছে যে মিস ইনফরমেশন অ্যান্ড ম্যাল ইনফরমেশন। এখানে কিন্তু এআই যে নেগেটিভ ব্যবহার, এটা আমরা কিন্তু ব্যাপকভাবে আশঙ্কা করছি। সেই জায়গায় কথাটা যে আমাদের নির্বাচন কমিশন, আমাদের বর্তমান সরকার কতটা আসলে ডিজিটালি লিটারেট, যে এই জায়গাগুলোকে ঠিক ট্যাকেল করতে পারবে সামনে নির্বাচন নিয়ে। আমরা একদম শেষ মিনিটে রয়েছি, যদি সংক্ষেপে উত্তরটি দেন। এটা একটা ভালো, আমি মনে করি আমাদের প্রধান নির্বাচন কমিশনার বারবার কিন্তু ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে আমরা আশঙ্কা করছি এআই আমাদের নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। সেই জন্য তিনি ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে করে আমাদের নির্বাচনের পূর্বে, নির্বাচন চলাকালীন সময়ে এআই কর্তৃক গঠিত যেই সম্ভাব্য প্রক্রিয়াগুলো ঘটতে থাকবে, কিংবা ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন ঘটতে পারে, এগুলোকে কিভাবে কাউন্টার ন্যারেটিভ দেওয়া যায় এবং এগুলোকে কিভাবে মোকাবিলা করে নির্বাচনকে একটি সুন্দর নির্বাচনে নিয়ে যাওয়া যায়, এই ব্যাপারে উনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, যা আমাদেরকে আশান্বিত করে। আমরাও ঠিক তেমন প্রত্যাশাই করি যে আমাদের সামনের যে নির্বাচন রয়েছে তা যাতে হচ্ছে আমাদের যে সবারই একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে তেমনই একটা নির্বাচন যাতে আমরা পাই। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বজলুর রহমান আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমরা আজকে আলোচনায় একদম শেষ করলাম ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আমরা প্রযুক্তির ভবিষ্যৎ, প্রযুক্তির শক্তি সবকিছু নিয়ে আলোচনা করলাম। আমাদের সঙ্গে এইচ.এম. বজলুর রহমান, যিনি সিইও বিএনআরসি, তিনি রয়েছেন। তিনি গ্লোবাল ফোরামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, যেখানে অংশগ্রহণ করেছেন। আমরা অনেক বিষয়ে আলোচনা করলাম। আলোচনা আজকে শেষ করতে চাই এবং আজকের অনুষ্ঠানও শেষ করতে চাই। সিদ্রা, একেবারে দর্শক, আপনাদের কাছ থেকে বিদায়ের সময় হয়েছে, তবে দেখা হবে আগামীকাল। শুভ সকাল, ভালো থাকবেন।